ভেরি শর্ট প্রসেস, একদম সহজ করে ভাবো। আজ ক্লাস হ্যালোজেন অ্যান্ড হাইড্রোজেন হ্যালাইড, টোটাল একটা ক্লাসের মধ্যে, একটা ভিডিওর মধ্যে, যেটা আমরা পি ব্লক ক্লাস 2, পি ব্লক আগের দিন ক্লাস 1 করিয়েছিলাম, আজকে সেকেন্ড ক্লাস। আগের দিন নোবেল গ্যাস নিয়ে টোটাল আলোচনা হয়েছিল, তো হ্যালোজেন নিয়ে যে আলোচনা, তো আজ ক্লাস যেটা হবে সেটা হচ্ছে হ্যালোজেন আর হাইড্রোজেন হ্যালাইডের টোটাল প্রপার্টিজ, ফিজিক্যাল কেমিক্যাল প্রপার্টিজ নিয়ে আলোচনা হবে। ঠিক আছে, তো ভালো করে দেখতে হবে। দেখো, হ্যালোজেন মানে তোমরা সবাই জানো গ্রুপ 17 গ্রুপে কি কি থাকে? ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টানিন। এক এক করে আমরা বলি। দেখো, প্রথম যে প্রপার্টিজটা আমাদের পড়তে হবে সেটা হচ্ছে ইলেকট্রন গ্রহণ এনথালপি বা ইলেকট্রন গেইন এনথালপি। অলরেডি একটু জানি, 11ও আমরা শিখেছি, তাই না? তো ব্যাপার হচ্ছে ইলেকট্রন গেইন এনথালপি মানে হচ্ছে ইলেকট্রন নিলে কোনো অ্যাটম এনার্জি রিলিজ করে, শক্তি ছাড়ে। যে যত বেশি ইলেকট্রন চায় সে তত বেশি শক্তি ছাড়ে, কারণ সে ইলেকট্রন চায় বলি শক্তি ছাড়ে। এখন কথাটা হচ্ছে, দেখো, একটা আমি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন এঁকেছি, আয়োডিনটা আঁকার জায়গা নেই, আরো বড় আঁকতে হবে, তাই না? অ্যাটমের সাইজ তো ওপর থেকে নিচে গেলে বড় হয়। তো দেখো, সব থেকে কাছাকাছি এখানে ইলেকট্রন নিউক্লিয়াস, এখানে নিউক্লিয়াস ইলেকট্রন অনেকটা ডিস্টেন্স, এখানে দেখো আরো ডিস্টেন্স। তাহলে ইলেকট্রন যদি ঢোকে, তাহলে এখানে নিউক্লিয়াসটা বেশি ওকে অ্যাট্রাক্টেড ধরে রাখতে পারবে, এখানে কম। আয়োডিনের তো আরো ডিস্টেন্স হয়ে যাচ্ছে, মানে ইলেকট্রনের সঙ্গে নিউক্লিয়াস অনেক দূরে হচ্ছে, মানে অ্যাট্রাকশন পাওয়ার অত ভালো নয়, মানে ইলেকট্রন নেওয়ার চান্স কম। তার মানে ইলেকট্রন কে বেশি চায়? ফ্লুরিন। তার মানে ফ্লুরিনে যদি ইলেকট্রন দাও, ও বেশি এনার্জি রিলিজ করবে। ক্লোরিন কম এনার্জি রিলিজ করবে, ব্রোমিন আরো কম এনার্জি রিলিজ করবে, আয়োডিন আরো কম এনার্জি রিলিজ করবে। তার মানে ইলেকট্রন গেইন এনথালপি হওয়ার কথা ছিল ফ্লুরিন, তারপর ক্লোরিন, তারপর ব্রোমিন, তারপর আয়োডিন। কিন্তু দেখো অ্যান্সার হয়ে যাচ্ছে কি? ক্লোরিন ফার্স্ট হয়ে যাচ্ছে। কেন? ফ্লুরিন তো বেশি চায় ইলেকট্রন, কারণ ইলেকট্রন পর্যন্ত কাছাকাছি থাকছে, দূরে থাকছে। এ ভালো চাইলে কি হবে? যেখানে ইলেকট্রনটা রাখবে সেখানে জায়গা কম। দেখো, ফ্লুরিনের লাস্ট সেলে 2p5, ছোট একটা অরবিটাল সাইজ। অ্যাটমের সাইজ ছোট বলে বেশি চায়, কিন্তু অরবিটালের সাইজ ছোট বলে আবার ইলেকট্রন এত কাছাকাছির জন্য সেম চার্জ, রিপালশন, বিকর্ষণ এত বেশি, যার জন্য বাইরের এক্সট্রা ইলেকট্রন নিতে ও চায় না, মানে তুলনামূলক এর তুলনায় কম হয়ে যায়। যেখানে সিএল এর 3p সাইজটা একটু বড় বলে, সেলের মানে অরবিটালের সাইজ একটু বড় বলে ইলেকট্রন রিপালশন, বিকর্ষণ অত বেশি নয়, ইলেকট্রন নেওয়ার টেন্ডেন্সিটা ওই জন্য এর বেশি হয়ে যায়। ওই জন্য সব থেকে ইলেকট্রন অ্যাফিনিটি ক্লোরিনের বেশি, তারপর ফ্লুরিন, তারপর ব্রোমিন, তারপর আয়োডিন। তড়িৎ মানে ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন অ্যাফিনিটি কিন্তু ক্লোরিনের বেশি, মনে রাখবে। আর আমরা যেটা বলি ইলেকট্রন নেগেটিভিটি, তড়িৎ ঋণাত্মকতা, সেটা আবার ফ্লুরিনের বেশি। অনেকেই এটা কনফিউশনে পড়ে যায়, দুটোটা কি ব্যাপারটা। সিঙ্গেল অ্যাটম রূপে থাকলে, যেখানে যেখানে দেখবে একলা আছে শুধু ফ্লুরিন, হয়তো এর সাথে এক থাকতে পারে, সেটা সিঙ্গেলই ধরা হয়, অন্য কারোর সঙ্গে বন্ড করে তো নেই, ও নিজের সাথে বন্ড করে আছে। বা ক্লোরিন আলোচনা করছে, F2Cl2, মানে নিজের সঙ্গেই আছে, তখন ইলেকট্রন অ্যাফিনিটি ভাবতে হবে। কিন্তু যদি দেখা যায় HF আর HCl আলোচনা করছে, ফ্লুরিন কি সেম অ্যাটমের সাথে জুড়ে আছে? অন্য অ্যাটমের সাথে জুড়ে আছে। যখন অন্য আদার্স অ্যাটমের সাথে বন্ড করে থাকবে, তখন ইলেকট্রন অ্যাট্রাক্ট করার টেন্ডেন্সিটাকে আমরা ইলেকট্রোনেগেটিভিটি বলি। মাথায় রাখবে একই জিনিস, যখন সিঙ্গেল অ্যাটম, অর্থাৎ বলতে চাইছি একই হ্যালোজেন অ্যাটম আছে, অন্য কারোর সাথে বন্ড করে নেই, করলে ওই হ্যালোজেনের সাথে বন্ড করে আছে, তখন ইলেকট্রন অ্যাফিনিটি। আর কোনো হ্যালোজেন যদি অন্য আদার্স অ্যাটমের সাথে বন্ড করে থাকে, তখন ইলেকট্রন টানার ক্ষমতা রাখে, সেটাকে আমরা বলি ইলেকট্রোনেগেটিভিটি, সেটা আলাদা বিষয়। ইলেকট্রোনেগেটিভিটি কিন্তু ফ্লুরিনের বেশি। ঠিক আছে, যাই হোক, আমরা এর পরের প্রপার্টিজে যাচ্ছি, ফিজিক্যাল স্টেট, ভৌত অবস্থা। দেখো, একটা কথা বলি, আয়োডিন সাইজে বড় সাইজ এঁকেছি, ব্রোমিন ছোট, ক্লোরিন আরো ছোট, ফ্লুরিন আরো ছোট। বড় সাইজ হলে অ্যাকচুয়ালি এদের মধ্যে ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি। ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি হলে মলিকিউলস গুলো খুব কাছাকাছি থাকবে। ধরো সবাই লিকুইড আছে, সাপোজ সবাইকে লিকুইড করেছি যে কোনো ভাবে, তাহলে খুব কাছাকাছি চলে আসবে, বেশি অ্যাট্রাকশন। মানে আমি যদি ওকে তাপ দিই, কে তাড়াতাড়ি ফেফার হবে বলো? অ্যাকচুয়ালি এর থেকে ফেফার করা যাবেই না, মানে অনেক অ্যাট্রাকশন পাওয়ার বেশি, মানে স্ফুটনাঙ্ক গলনাঙ্ক বেশি হবে, বয়েলিং পয়েন্ট মেল্টিং পয়েন্ট বেশি হবে, কারণ অনেক টেম্পারেচার দিলে, তাপ দিলে তবে ফেফার হবে, কারণ অ্যাট্রাকশন পাওয়ার এর বেশি, এর কম। তার মানে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বলো, বয়েলিং পয়েন্ট মেল্টিং পয়েন্ট এর বেশি, তারপরে হ্যাঁ কি না বলো? সবাইকে যদি তরল করে রাখি বা সবাইকে যদি যেরকম ভাবে ভাববে আর কি। এখন কথাটা হচ্ছে, তারপরে যার অ্যাট্রাকশন বেশি তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি, মেল্টিং পয়েন্ট বয়েলিং পয়েন্ট বেশি। এখন ব্যাপারটা হচ্ছে ফিজিক্যাল স্টেট নিয়ে একটা কথা বলি। দেখো, আমরা বলছি সবাইকে, যখন আমি স্ফুটনাঙ্ক নিয়ে ভাববো, তখন সবাইকে তো তরল রাখতে হবে, নাহলে ভেপার হবে কি করে? কিন্তু
নর্মাল কন্ডিশনে সবাই তো আর তরল নয়, সবাই তো লিকুইড নয়। নর্মাল কন্ডিশনে দেখা গেছে এরা দুজন গ্যাস, এ লিকুইড আর এ সলিড। কেন এ সলিড? অ্যাট্রাকশন পাওয়ার বেশি, খুব কাছে চলে আসে বলে সলিড। এটাও কাছে আসে, একটু দূরে বলে লিকুইড। অনেক দূরে চলে যায় অ্যাট্রাকশন পাওয়ার কম বলে, ওই জন্য গ্যাসিয়াস। সবাই সাধারণ অবস্থাতে একটা স্টেট আছে তার, তাহলে কি একই স্টেটে আনা যায় না? জল তো বরফও হয়, তো মানে জল লিকুইড ফর্মে হয়, মানে সলিড হয়, লিকুইড হয়, গ্যাস হয়। তাহলে কি ওই জলটাকে সব স্টেটেই নিয়ে যাওয়া যায় টেম্পারেচার চেঞ্জ করে, তাই না? তো যাই হোক, তো ব্যাপার হলো যে এটা বোঝা গেল পুরোপুরি বন্ধন বিভাজন এনথালপি মানে বন্ড ডিসোসিয়েশন এনথালপি। দেখো আমরা জানি কি আয়োডিনের আকার বড়, সাইজ বড় বলে এর বন্ড লেন্থ বড়, এর বন্ড লেন্থ ছোট, এর বন্ড লেন্থ আরো ছোট, এর বন্ড লেন্থ আরো ছোট। সব থেকে বড় বন্ড তাড়াতাড়ি ভেঙে যায়, মানে এটা বন্ড ভাঙতে গেলে কম এনার্জি লাগবে, ওই জন্য বন্ড ডিসোসিয়েশন এনথালপি সব থেকে কম। আর সব থেকে বেশি হওয়ার কথা ফ্লুরিন। কিন্তু এখানে একটা ব্যাপার কি, এদের লোন পেয়ার থাকার জন্য ফ্লুরিন খুব ছোট বলে আবার লোন পেয়ার গুলো কাছাকাছি চলে আসে বলে রিপালশন বিকর্ষণটা বেশি হয় বলে আবার একটু তাড়াতাড়ি ভেঙে যায়। এর মতো অত তাড়াতাড়ি নয়, এর আগে হবে, মানে অ্যাকচুয়ালি ফ্লুরিনটা এখানে চলে আসছে। তার মানে অরিজিনাল ক্লোরিনের হাইয়েস্ট, তারপর ব্রোমিন, তারপর ফ্লুরিন, তারপর আয়োডিন। তার মানে ক্লোরিনের বন্ড ডিসোসিয়েশন এনার্জি কিন্তু বেশি ফ্লুরিনের থেকে, ফ্লুরিনের কিন্তু কম, আয়োডিনের অনেক কম হয়। ঠিক আছে, তো নেক্সট টপিক কালার, বর্ণ। হ্যালোজেন গুলো রঙিন হয়, কালারফুল হয় কেন? দেখো আমরা এখানে ইলেকট্রন এঁকেছি, দেখো এটা ফ্লুরিন এঁকেছি, এটা আয়োডিন এঁকেছি। ধরো এটা ফ্লুরিনের লাস্ট সেল, লাস্ট সেল, তাহলে তারপরে আবার সেল আঁকা আছে। অ্যাকচুয়ালি আমরা লাস্ট সেল কোনটাকে বলি? লাস্ট ইলেকট্রন যেখানে থাকে, তা লাস্ট ইলেকট্রন এখানে আছে বলে এটাকে আমরা লাস্ট সেল বলছি। তাহলে এই নয় যে ওর সেল আরো নেই, আরো অনেক সেল আছে, ইনফিনিটি নাম্বার অফ সেল। এর লাস্ট সেল এটা, মানে এর লাস্ট সেল এইটা, ঠিক আছে, ইয়েলো করলাম। আর এর লাস্ট সেল এইটা, এর অ্যাটমিক সাইজ যদি ছোট ধরা, এর বড় ধরা। লাস্ট সেলে যে ইলেকট্রন থাকে সেই অনুযায়ী তো আমি অ্যাটমিক সাইজটা ধরবো। এবার দেখো এর ইলেকট্রন চাইলেও আরো আপার সেলে যেতে পারে, এর ইলেকট্রন চাইলেও আপার সেলে যেতে পারে, তাই না? এবার এই যে যায়, এই যে যাওয়ার জন্য বাইরের যে আলো, তার থেকে কোনো একটা কালারের আলো অ্যাবজর্ব করে। যে কালার অ্যাবজর্ব করে তার কমপ্লিমেন্ট কালার সে স্ক্যাটারিং করবে, তাকে আমরা সেই কালার দেখব। এখন কথাটা হচ্ছে এই ইলেকট্রন প্রোটন কাছাকাছি বলে অ্যাট্রাকশন পাওয়ার বেশি বলে এর ইলেকট্রনকে কি দূরে পাঠাতে গেলে বেশি এনার্জির আলো দিতে হবে। এর ইলেকট্রন প্রোটন অনেকটা দূরে আছে বলে অতটা, মোটামুটি এর ইলেকট্রনকে যদি দূরে পাঠাতে চাও মানে হচ্ছে আপার সেলে, তাহলে অত বেশি এনার্জির আলো লাগবে না। এখন বেশি এনার্জির আলো মানে বেগুনি, মানে ভায়োলেট কালারের এনার্জি সব থেকে বেশি, সব থেকে কম হচ্ছে রেড এনার্জি। ঠিক আছে, ল্যামডা এর বেশি এনার্জি বলছি, এনার্জি ভায়োলেট মানে এগুলোও কম হয়, হলুদেরও কম হয়। অ্যাকচুয়ালি যেটা দেখা গেছে ফ্লুরিন বেশি এনার্জি আলো দিলে তবে ইলেকট্রন উপরে যায়, ওই জন্য ভায়োলেট কালার অ্যাবজর্ব করে। ভায়োলেট কালার অ্যাবজর্ব করে মানে বেগুনি কালার অ্যাবজর্ব করছে। ভায়োলেট অ্যাবজর্ব করলে ভায়োলেটের কমপ্লিমেন্ট কালার হচ্ছে ইয়েলো, ওই জন্য ইয়েলো কালার ছাড়ে, ওই জন্য ফ্লুরিনকে আমরা দেখি ইয়েলো। আবার আয়োডিনের সাইজ বড় বলে, ওর অ্যাট্রাকশন কম বলে, ওকে নিয়ে যাওয়ার জন্য কম এনার্জির আলো লাগে। কম এনার্জির আলো মানে ইয়েলো, হলুদ কালার। এই ইয়েলো অ্যাবজর্ব করে, সেই জন্য কোন কালারটা আবার ছাড়ে? ভায়োলেট কালার ছাড়ে, মানে একে আমরা দেখি বেগুনি বর্ণ। মানে এটা ইয়েলো, এটা ভায়োলেট। তাহলে দেখো আস্তে আস্তে কালারটা কিন্তু ডিপ হচ্ছে। ইয়েলো ফ্লুরিন, তার নিচে ক্লোরিনটা একটু গ্রিনিশ ইয়েলো হবে, ব্রোমিনটা একটু রেড হবে, আয়োডিনটা ভায়োলেট হচ্ছে। আস্তে আস্তে কালার ডিপ হচ্ছে। যে কালার অ্যাবজর্ব করবে তার কমপ্লিমেন্ট কালার ছাড়বে। বেশি এনার্জির আলো অ্যাবজর্ব করলে কম এনার্জির আলো ছাড়বে, আর কম এনার্জির আলো অ্যাবজর্ব করলে বেশি এনার্জি ছাড়বে। যেটা ছাড়বে আমরা সেটা চোখে দেখতে পাচ্ছি, তাকে সেই কালারটা দেখবো। বোঝা গেল কি? নেক্সট অক্সিডেশন স্টেট, জারণ অবস্থা। একটা কথা বলি, তো ইলেকট্রন কনফিগারেশন করা হয়েছে, দেখো, দেখে বুঝতে পারছো। ইলেকট্রন কনফিগারেশন, এটা লাস্ট সেল দুইটা, এর লাস্ট সেল 3 নম্বরটা, মানে এটা। এখন এর লাস্ট সেল 2 নম্বরে কোনো ডি থাকে না, 2p পর্যন্ত শেষ, তাই না? সেই জন্য দেখো আনপেয়ার্ড ইলেকট্রন, অযুগ্ম ইলেকট্রন একটাই থাকছে। কিন্তু এদের 3p পর্যন্ত হলেও ভ্যাকেন্ট 3d থাকছে, ফাঁকা ডি সাবসেল। সেই জন্য আস্তে আস্তে ফার্স্ট এক্সাইটেড স্টেটে গেলে দেখো 3টে আনপেয়ার্ড হচ্ছে, সেকেন্ড এক্সাইটেড স্টেটে 5টা আনপেয়ার্ড, থার্ড মানে আবার 7টা আনপেয়ার্ড। আনপেয়ার্ড দেখো বাড়ছে, প্রথম আনপেয়ার্ড 1টা 3টে, তার মানে এর ভ্যালেন্সি 1 3 5 7 সব রকম হয়। কিন্তু ফ্লুরিনের ভ্যালেন্সি অনলি 1 হয়, যেহেতু আনপেয়ার্ড একটাই থাকছে। তার মানে এর অক্সিডেশন নাম্বার অনলি -1, ঠিক আছে। এদের অক্সিডেশন নাম্বার যেটা হবে -1 +1 +3 +5 +7 সব রকম হয়, সব রকম হয়। মানে
তোমার যদি কোশ্চেন দেয়, যদি বলে FCl3 আর ClFc, বলো কোনটার এক্সিস্টেন্স আছে? এটার আছে, কারণ Cl 3টে বন্ড করতেই পারে। কিন্তু ফ্লুরিন কি 3টে বন্ড করতে পারবে? ফ্লুরিনের তো একটা বেশি বন্ড হবে না, কারণ একটাই আনপেয়ার্ড ইলেকট্রন। ঠিক আছে। আবার একটা ব্যাপার আছে, দেখো ক্লোরিন যেমন 7টা বন্ড করতে পারে, সেরকম ওর নিচে ব্রোমিন তো 7টা বন্ড করতে পারে, আয়োডিনও 7টা বন্ড করবে। কিন্তু আমি যদি এখন তোমায় বলি, বলো ClF7 IF7 কোনটার এক্সিস্টেন্স নেই, কোনটার এক্সিস্টেন্স আছে? কি বলো Cl ও 7টা পারে, আইও তো তোমার 7টা আনপেয়ার করতে পারে, দুটোরই অস্তিত্ব আছে, এক্সিস্টেন্স। কিন্তু এখানে আয়ের আছে, এইটার অ্যান্সার, মানে এটার এক্সিস্টেন্স আছে, এটার এক্সিস্টেন্স নেই। কেন? শুধু 7টা বন্ড করতে পারলেই হলো নি। Cl এর যা সাইজ, তার চারপাশে 7টা ফ্লুরিন আগে বসতে পারবে কিনা, জায়গা দিতে পারবে কিনা সেটা দেখো। আয়োডিনের সাইজটা বড় বলে কি হয়, দেখো আয়োডিনের সাইজ বড় বলে ওর চারপাশে 7 জন বসে যেতে পারে, হ্যাঁ কিনা বলো? মানে বড় আকারের বলে তার চারপাশে 7 জনকে জায়গা দিতে হবে, তো সেই জায়গাটা আয়োডিন দিতে পারে বলে 7 জনকে, মানে 7 জনের সাথে বন্ড করতে পারছে। ওটা আবার আলাদা ব্যাপার হয়ে যাচ্ছে। এমনি ফ্লুরিন একটার বেশি বন্ড করে না। ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন 7টা পর্যন্ত বন্ড করতে পারে, কিন্তু বাস্তবে আয়োডিনটা বেশি পারে, কারণ আয়োডিনের সাইজও বড়, 7 জনকে জায়গা দিতে পারে। ঠিক আছে। তো অক্সিডাইজিং প্রপার্টি, জারণ ক্ষমতা, সবাই জানো অক্সিডাইজিং প্রপার্টি মানে হচ্ছে নিজের বিজারণ, সেলফ রিডাকশন, মানে ইলেকট্রন গেইন করবে, ইলেকট্রন গ্রহণ করবে। তাই হ্যালোজেন মানেই তো ইলেকট্রন গেইন করার জন্য বসে আছে, ওরা সবই অক্সিডাইজিং এজেন্ট। কিন্তু একটা কথা, সব থেকে ইলেকট্রন গেইন এনথালপি সব থেকে বেশি কার? ক্লোরিনের। একটু আগেই বললাম, ক্লোরিন, ফ্লুরিন, ব্রোমিন, আয়োডিন, তাই না? এক্ষুনি লিখলাম, তাই না? কোথায় গেল দেখো, ক্লোরিন, ফ্লুরিন, ব্রোমিন, আয়োডিন, ইলেকট্রন গেইন এনথালপি, ইলেকট্রন গেইন এনথালপি, এই দেখো ক্লোরিন, ফ্লুরিন, ব্রোমিন, আয়োডিন। কিন্তু অক্সিডাইজিং প্রপার্টি যেটা হয়ে যায় ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। কেন এই ব্যাপারটা হয় সেটা বোঝানোর ব্যাপার। ইলেকট্রন গেইন এনথালপি ক্লোরিনের হাইয়েস্ট, অথচ কেন ফ্লুরিন ভালো জারক পদার্থ? ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, মানে অক্সিডাইজিং প্রপার্টি যদি বলো এটা কেন হয় সেটা দিয়ে বলছি, ভালো করে শোনো। দেখো ইলেকট্রন গেইন এনথালপি মানে এই স্টেপটা, এ ভালো ইলেকট্রনকে চায় সিঙ্গেল অ্যাটম হিসাবে। সিঙ্গেল অ্যাটম আছে মানে বুঝতে পারছো, ইলেকট্রন এনথালপি ভাবতে হবে। যদি বন্ডেড থাকতো ইলেকট্রন নেগেটিভিটি ভাবতে। সিঙ্গেল অ্যাটম আছে মানে ইলেকট্রন গেইন এনথালপি, তাহলে ইলেকট্রন গেইন এনথালপি তো এর ভালো, এর খারাপ। এই স্টেপটা ঠিক আছে, কিন্তু একটা কথা, এফ তো থাকে না, থাকে F2, Cl থাকে না, থাকে Cl2। আগে তো বন্ডটা ভেঙে আগে এফ হতে হবে, F2 বন্ডটা ভেঙে এফ হতে হবে, Cl2 বন্ডটা ভেঙে তাকে Cl হতে হবে। এখন ব্যাপার হচ্ছে এফ বন্ডটা ভাঙা কিন্তু ইজি, কেন বলতো? একটু আগে বললাম লোন পেয়ার রিপালশন হচ্ছে, এই রিপালশনের জন্য কি হয়, তাড়াতাড়ি বন্ডটা ভেঙে যায়। তো যত তাড়াতাড়ি ভেঙে যাবে তত তাড়াতাড়ি ইলেকট্রনকে নিয়ে বেরিয়ে যাবে। তো যতই এর ইলেকট্রন গেইন এনথালপি বেশি হবে না কেন, এর বন্ড ডিসিশন এনথালপি কম বলে এ তাড়াতাড়ি কিন্তু এটাই হয়ে যাচ্ছে। আবার M-Cl- এর মধ্যে এটা ছোট সাইজ বলে, এর চার্জ ডেনসিটি বেশি বলে জল ওকে বেশি ঘিরে ধরে ওকে স্টেবল করে দেয়, মানে এর হাইড্রেশন এনথালপি বেশি, মানে এটা ভালো, এদিকে এটা ভালো। তাহলে দেখো 3টে রাউন্ডের খেলায় মাঝখানের রাউন্ডে ক্লোরিন জিতছে, 2টো রাউন্ডে ফার্স্ট আর থার্ডে হেরে গেছে। আর ফ্লুরিন দেখো ফার্স্ট আর থার্ডে জিতে গেছে বলে অল ওভার কিন্তু এ বেশি পারফর্মার হয়ে যাচ্ছে, এবং এটাই তার মানে বেশি অক্সিডাইজিং এজেন্ট হয়ে যাচ্ছে। তার মানে কি বলবে, ফ্লুরিনের বন্ড ডিসোসিয়েশন এনথালপি কম আর হাইড্রেশন এনথালপি বেশি বলে যত ইলেকট্রন গেইন এনথালপি কম হোক না কেন, ক্লোরিনের থেকে ফ্লুরিন কিন্তু বেশি ভালো অক্সিডাইজিং এজেন্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে। তো হ্যাঁ, এবারে হাইড্রোজেন হ্যালাইড আসলাম, হ্যালোজেন কমপ্লিট। হাইড্রোজেন হ্যালাইড মানে কারা? হ্যালোজেন মানে ফ্লুরিন F2Cl2 Br2I2, হাইড্রোজেন হ্যালাইড মানে HF HCl HBr HI। সেম আমরা যখন ফিজিক্যাল সেট করেছিলাম প্রথমের দিকে, এখানেও সেম HF HCl HBr HI, বড় সাইজ, ছোট সাইজ, অল্প, আরো ছোট। তাহলে যত বড় ভ্যান ডার ফোর্স বেশি, ভ্যান ডার ফোর্স বেশি মানে এর বয়েলিং পয়েন্ট বেশি, তারপরে এর বয়েলিং পয়েন্ট, তারপরে এর বয়েলিং পয়েন্ট, তারপরে এর বয়েলিং পয়েন্ট, এটা হওয়ার কথা ছিল যেটা আগে হয়েছে। কিন্তু এখানে বয়েলিং পয়েন্ট সত্যি HI এর বেশি, HBr এর কম, তারপরে HCl, তারপরে HF হওয়ার কথা ছিল আগে, যেটা ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এখানে আবার এইখানে হওয়ার কথা থেকে একদম আগিয়ে গিয়ে HF এর বয়েলিং পয়েন্ট আবার ফার্স্ট হয়ে যায়। কেন? এ তো ভ্যান ডার ফোর্স অফ অ্যাট্রাকশন এর বেশি, তো সাইজ বড় বলে এর তো কম হওয়ার কথা। অ্যাকচুয়ালি HF, একটা কথা বলি, ফ্লুরিন অক্সিজেন আর নাইট্রোজেন হাইড্রোজেনের সাথে যদি বন্ড করে থাকে না, সেই বন্ডটা সব থেকে বেশি আয়নিক ক্যারেক্টার হয়, মানে ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস। তার জন্য অ্যাট্রাকশন, ভ্যান ডার ফোর্স বাদ দাও, এই চার্জের অ্যাট্রাকশনটা এত বেশি হয়, এটাকে বলা হয় হাইড্রোজেন বন্ড।
মানে একমাত্র এইটাই হয়, ফ্লোরিন অক্সিজেন নাইট্রোজেন যদি হাইড্রোজেনের সাথে বন্ড করে থাকে, এইচএফ দেখো হাইড্রোজেনের সাথে ফ্লোরিন আছে, তখন এই বন্ডের ইলেকট্রন এফ এর দিকে এত সরে যায় যার জন্য ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস এত বেশি হয়ে যায়, যার জন্য এদের প্লাস মাইনাস অ্যাট্রাকশনটা অনেক বেশি হয়, যেটাকে আমরা হাইড্রোজেন বন্ড বলি। যার জন্য এই অ্যাট্রাকশনও এর ভ্যান ডার ওয়ালস ফোর্স অ্যাট্রাকশনকে কিন্তু ছাড়িয়ে চলে যায়, ওই জন্য এইচএফ বেশি বয়লিং পয়েন্ট বেশি। তুমি বলো আগে কেন তাহলে হলো না স্যার? তুমি বলবে দেখো এখানে এইচএফ আছে, আগেরটাই ছিল F2, এইচএফ আর F2 এর মধ্যে আকাশ পাতাল পার্থক্য। এইচএফ এ এইচ আর এফ এর মধ্যে এম ডেল্টা মাইনাস হচ্ছে, এইচ ডেল্টা প্লাস হচ্ছে, F2 এর মধ্যে আবার ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস কি করে হবে? দুটোই তো সেম অ্যাটম হয়ে যাচ্ছে, সেম অ্যাটম হলে মাইনাস প্লাস হবে কি করে? তাই জন্য হাইড্রোজেন বন্ড হচ্ছে না, সেই জন্য সব ভ্যান ডার ওয়ালস ফোর্স দিয়ে বলছো। তো এখানে ফিজিক্যাল স্টেট, তার মানে ফিজিক্যাল স্টেট একটু চেঞ্জ হয়ে গেল, কি সব থেকে অ্যাট্রাকশন এটার বেশি বলে এ তার মানে একমাত্র লিকুইড ফর্মে থাকে, বাকি সবাই কিন্তু গ্যাস ফর্মে থাকে, ঠিক আছে। নেক্সট আমরা আসছি বন্ধন বিভাজন এনথালপি, বন্ড ডিসিশন এনথালপি। অলরেডি হ্যালোজেনে পড়েছি, হাইড্রোজেন হ্যালাইডে আবার পড়ছি। হ্যালোজেনের মধ্যে কি বলেছিলাম, সব থেকে বড় বন্ড ভাঙা ইজি, মানে ভাঙতে গেলে কম এনার্জি লাগবে, ওই জন্য বন্ড ডিসিশন এনথালপি সব থেকে কম। তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা। আগে যেটা বলেছিলাম লোন পেয়ার রিপালশনের জন্য এটা এখানে চলে আসছিল হ্যালোজেনে, এখানে কিন্তু এইখানে আসছে না, এ কিন্তু সব থেকে বেশি হচ্ছে। কেন? আগেরটা ছিল ফ্লোরিন, এফ এ তো এখানে লোন পেয়ার থাকতো, এখানে লোন পেয়ার থাকতো, দুটো লোন পেয়ারের মধ্যে রিপালশন হচ্ছে। এখানে ফ্লোরিনের লোন পেয়ার থাকলো, হাইড্রোজেনে তো লোন পেয়ার নেই, লোন পেয়ার রিপালশনটা বিকর্ষণটা হবে কোথা থেকে? ওই জন্য যেমন হয় এটা সব থেকে বেশি, তারপর এটা, তারপর এটা, তারপর এটা। তবে এই জায়গা থেকে একটা ভালো কোশ্চেন, যে কোনো কোশ্চেন অ্যান্সার করা যাবে। এইচ এফ এর বন্ড ডিসিশন এনার্জি সব থেকে বেশি আর এইচ আই এর যে কম, তার মানে এইচ আই সহজে যে ভেঙে যায়, তার জন্য কি হয় জানো? সহজে ভেঙে যাচ্ছে মানে এইচ প্লাস তাড়াতাড়ি ছাড়বে, মানে অ্যাসিডিটি বেশি হবে, আম্লিকতা বেশি হবে। আবার এইচ ছাড়ছে মানে আমার নিজের অক্সিডেশন হচ্ছে, তার মানে অপরকে রিডিউস করবে, মানে রিডিউসিং পাওয়ারও এর সব থেকে ভালো হবে। আবার দেখো তাপীয় স্থায়িত্ব, থার্মাল স্টেবিলিটি, এ যেহেতু বন্ডটা তাড়াতাড়ি ভেঙে যাচ্ছে মানে ওর কোনো স্টেবিলিটি নেই, থার্মাল স্টেবিলিটি এর সব থেকে কম হবে। মানে বোঝা গেল, সব করা তার মানে অ্যান্সার হয়ে গেল এইটা থেকেই। মানে যা যা এটা কম, এটা এটা যেমন হয়, এটা সব থেকে কম হলে এটা সব থেকে বেশি হবে, এটা যেটা বেশি হলে এটা সব থেকে কম হবে, একদম কোনো এক্সেপশন নেই। বুঝা গেল? এই তিনটে প্রপার্টিসও হয়ে গেল। লাস্ট যেটা বলা ডাইপোল মুভমেন্ট, দ্বিমেরু ভ্রামক। দেখো একটা কম্পাউন্ডের মধ্যে ডাইপোল মুভমেন্টের আমরা ফর্মুলা জানি, মিউ ইকুয়াল টু ইডি, ই মানে চার্জ, ডি মানে ডিস্টেন্স। চার্জ মানে এই যে ইলেকট্রন টানার জন্য যে ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস হচ্ছে সেই চার্জ। তুমি সবাই জানো এর চার্জ সব থেকে বেশি হয়, ফ্লোরিন সব থেকে বেশি টানে, তা চার্জ আস্তে আস্তে কমছে, মানে ইটা কমছে আস্তে আস্তে, আর ডিস্টেন্স ডিটা আস্তে আস্তে বাড়ছে। তাহলে ই কমছে ডি বাড়ছে, তাহলে অ্যাকচুয়ালি ই আর ডি এর মাল্টিপ্লাই কি হবে? এখন কথাটা হচ্ছে ই যত না কমছে ডি বেশি হারে বাড়বে। যেমন দেখো এর ই ধরো 5, হ্যাঁ, আর এর ডি ধরো 5, দুটোই 5 5, ঠিক আছে। এবার ই কমছে মানে এটা 3 হয়েছে, আর ডি বাড়ছে মানে 5 থেকে 8 হয়েছে। দেখো ই কমেছে কত? 2 ইউনিট কমেছে, আর ডি বেড়েছে কত ইউনিট? 3 ইউনিট। মানে ই কমার হারের থেকে ডি বাড়ার হারটা বেশি। সেই জন্য দেখো ই আর ডি গুণ করলে কত হচ্ছে? 3 আসছে 24, আর এটা গুণ করলে 25। তাহলে দেখো এর ডাইপোল মোমেন্ট বেশি হয়ে যাচ্ছে, ওই জন্য উপর থেকে নিচে গেলে ডাইপোল মোমেন্ট কমে। টোটাল হ্যালোজেন অ্যান্ড হাইড্রোজেন হ্যালাইড টোটাল প্রপার্টিজ কমপ্লিট হয়ে গেল। তো হ্যালোজেনের মধ্যে কিছু ইন্টার হ্যালোজেন, তারপরে হচ্ছে তার কিছু স্ট্রাকচার, সিউডো হ্যালোজেন, এগুলো নিয়ে কিছু ক্লাস আছে, কিছু প্রিপারেশন আছে, সেগুলো কমপ্লিট করলে কিন্তু আবার হ্যালোজেনটাও পুরো কমপ্লিট হয়ে যাবে। একটা একটা করে গ্রুপ কিন্তু শেষ হচ্ছে, তারপরে আমরা আবার গ্রুপ চলে আসবো পরের। অবশ্যই ভিডিওতে ফোকাস রাখো। আজ ক্লাস এখানে শেষ করলাম। ওকে, বাই।